ওকে, সো হাই অল। তো যেটা বলছিলাম, আজকে আমাদের টপিক হচ্ছে ইভেন্ট লুপ। এই ইভেন্ট লুপের পার্টিকুলারলি লেকচারে আমরা কোনো রকম কোড দেখবো না। এই পুরো জিনিসটাই আমরা থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সেরকম কোনো টাফ জিনিস নয়, খুব নর্মাল। আর যতটা ইজিয়ার ওয়েতে আমি পারবো তোমাদের সামনে আমি সেটাকে প্রেজেন্ট করছি। তো লেটস সি আমি এখানে একটা পিস অফ কোড লিখে নিলাম। এরপর আমি কোডটা না জাভাস্ক্রিপ্টে নর্মাল লিখে নিচ্ছি। ঠিক আছে? নর্মাল আমি জাভাস্ক্রিপ্টে একটা লাইন অফ কোড লিখে নিচ্ছি। ধরো আমি একটা ফাংশন বানাচ্ছি, যে কি বানাতে পারি, লেটস সি ফাংশন। আমি ধরে নিলাম ফাঙ্ক ওয়ান। প্যারামিটারে আমি কিচ্ছু দেবো না। এখানে সিম্পল কি করবে, কনসোল ডট লগ করবো, দিস ইজ ফাঙ্ক ওয়ান। আর এটার বাইরে আমি পার্টিকুলারলি কি করব, অবভিয়াসলি এই ফাংশনটাকে যদি আমি কল না করি তাহলে কি হবে না, এই ফাংশনটা কখনোই এক্সিকিউট হবে না। কারণ আমরা কি দেখেছিলাম আমাদের ফাংশনের লেকচারে, যে এটাকে বলে ফাংশন ডেফিনেশন। আর ফাংশন ডেফিনেশন কখনোই নিজে থেকে এক্সিকিউট হয় না আনটিল অর আনলেস আমরা ওটাকে কল করি। তো লেটস সি আমরা এখানে কি করছি, ফাঙ্ক ওয়ানকে কল করে দিচ্ছি। ঠিক আছে? ফাঙ্ক ওয়ানকে কল করে দেওয়ার পরে আমি কি করছি, কনসোল ডট লগ করে দিচ্ছি। লেটস সি আমি এখানে বলে দিলাম এন্ড। বেশি লাইনের কোড লিখিনি, এই কয়েকটা লাইনের কোড লিখলাম আর এখানে আমি এটাকে রেখে দিচ্ছি। ঠিক আছে? এরপরে এরপরে কেউ আমাকে বলতে পারবে যে এই পার্টিকুলার কোডটা এক্সিকিউট কি করে হতে পারে? ধরো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কল স্ট্যাক। এটা হচ্ছে আমার কল স্ট্যাক। এটা কি, এক একটা জিনিস ভালো করে বোঝো। আজকের পুরো ক্লাসটা আমাদের থিওরিটিক্যাল ক্লাস হবে, কল স্ট্যাক। ঠিক আছে? তো যখনই আমাদের কল স্ট্যাক, মানে আমাদের জাভাস্ক্রিপ্ট কি, আমাদের জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ মানে কি, যে পার্টিকুলারলি যেই জেএস ইঞ্জিন আছে ব্রাউজারের ভেতরে, যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, সেই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি করে, জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো লাইন বাই লাইন যখন এক্সিকিউট করাচ্ছে, লাইন বাই লাইন যখন এক্সিকিউট করাচ্ছে, তো লেটস সি আমার কি কি হবে। সবার ফার্স্টে এই লাইনে আসছে, ঠিক আছে, এই লাইনটাকে এক্সিকিউট করাতে পারবে না, ফাংশন ডেফিনেশন। দেন এখানে আসছে, এটাকেও এক্সিকিউট করাতে পারছে না। ফার্স্ট এখানে এলো, দেন এখানে এলো, দেন এখানে এলো, এক্সিকিউট করাতে পারছে না, কারণ ফাংশন ডেফিনেশন এটা। ওয়ান্স দ্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন রিচেস টু দিস পজিশন, দেন কি হচ্ছে, এ দেখলো যে আমার ফাঙ্ক ওয়ান কল হচ্ছে। তাহলে ফাঙ্ক ওয়ান যদি কল হয়, তাহলে যেখানে ফাংশন কল হচ্ছে সেখান থেকে উঠে কোথায় চলে যাবে, যেখানে ওর ডেফিনেশন আছে, তাহলে এ উঠে কোথায় চলে গেল, এখানে চলে গেল। কারেক্ট? আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। এরপরে ফাংশন যদি আমার কল হয়ে যায় তাহলে কি হবে, অবভিয়াসলি কলসটাকে আমাকে ফাংশনকে রেজিস্টার করতে হবে। যদি রেজিস্টার না করি তাহলে সে এক্সিকিউট হতেই পারবে না। বাট আমরা পার্টিকুলারলি যখন হোয়েস্টিং পড়েছিলাম, হোয়েস্টিং আমরা কি দেখেছিলাম, যে আমার সব থেকে বটমে যে কোনো জিনিস এক্সিকিউট হওয়ার আগে কি ক্রিয়েট হয়, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। তো এইটাকে লেটসি আমি কি নাম বলে দিলাম, এটাকে আমি নাম বলে দিচ্ছি জিইসি। একটু শর্টে লিখছি, জি ই সি। আই হোপ তোমরা বুঝতে পারছো। এরপরে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট আমার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে এই যে ফাংশনের কলটা, এই ফাংশনের কলটা উঠে আমার কোথায় চলে যাবে, কল স্ট্যাকে পুশ হয়ে যাবে। কারেক্ট? কল স্ট্যাকে আমার এটা পুশ হয়ে যাবে। তাহলে যদি আমার কল স্ট্যাকে এটা পুশ হয়ে যায় তাহলে কি হবে, এখানে আমার পার্টিকুলারলি ফাঙ্ক ওয়ান চলে এলো। আমি এখানে F1 দিয়ে এটাকে ডিনোট করে দিচ্ছি। ঠিক আছে? আমার এখানে ফাঙ্ক ওয়ান চলে এলো। ঠিক আছে? তাহলে যদি ফাঙ্ক ওয়ান চলে আসে তাহলে কি হবে, আমার পার্টিকুলারলি যে কনসোল ট্যাব আছে, আমার পার্টিকুলারলি যে কনসোল ট্যাব আছে, লেটস সি এটা হচ্ছে আমার আউটপুট উইন্ডো, এটা হচ্ছে আমার আউটপুট উইন্ডো। তো এই আউটপুট উইন্ডোর মধ্যে কি হবে, এই আউটপুট উইন্ডোর মধ্যে এই ফাঙ্ক ওয়ানের মধ্যে যেটা কল হয়েছে, সরি কল না, এই ফাঙ্ক ওয়ানের মধ্যে যেই লজিকটা লেখা আছে সেই লজিকটা প্রিন্ট হবে। তো লেটস সি আমি লজিকে কি বলে রেখেছি, যে কিছু না, জাস্ট কনসোল করে দিতে দিস ইজ ফাঙ্ক ওয়ান। তো এখানে ওই সেম জিনিসটা অ্যাজ আ টেক্সট চলে আসবে। এরপরে এরপরে কি হবে, এরপরে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দেখলো এই লাইনটাই, যে আরে এখানে তো আমার ফাংশন শেষ হয়ে যাচ্ছে। তো যদি পার্টিকুলারলি কোনো ফাংশন আমার শেষ হয়ে যায় মানে কি, তার বাউন্ডারি বা তার যে কার্লি ব্রেসেস সেখানে, মানে এন্ড কার্লি ব্রেসেস সেখানে রিচ করে যায়, তার মানে সেটা ওই ফাংশনটার এন্ড। আর ফাংশনটার যদি এন্ড হয় তাহলে কি সে কল স্ট্যাকের মধ্যে থাকবে? অবভিয়াসলি না। তাহলে এরপরে কি হবে, যেই মুহূর্তে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দেখলো যে আরে ফাংশনটা তো আমার এন্ড, তাহলে এই ফাংশনকে তুলে কোথায় করে দেবে, এই কল স্ট্যাকটার বাইরে, এই কল স্ট্যাকটার বাইরে। তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে কল স্ট্যাকটার বাইরে যদি চলে আসে তাহলে পরের যে স্টেপ আছে, সেই পরের স্টেপে
আমার কি হবে, এই যে আমার গ্লোবাল এক্সিকিউশন এরিয়া আছে, সরি গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট আছে, সেটা অনলি কল স্ট্যাকে পড়ে থাকবে, সেটা অনলি কি হবে কল স্ট্যাকে পড়ে রয়েছে। বাট এটার পরে আর কি কোনো আমার কিছু রেন্ডার হওয়ার আছে ফাংশন? অবভিয়াসলি না। তাহলে এও কি হবে, এও কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে, আর কল স্ট্যাক কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে, কল স্ট্যাক আমার এমটি হয়ে যাবে। ওয়ান্স কল স্ট্যাক এমটি হয়ে গেল, দেন আমার আরেকটা কনসোল ডট লগ আছে যেখানে আমি লিখে রেখেছি এন্ড। তাহলে এই পার্টিকুলার কোডের জন্য আমার আউটপুটটা কি হচ্ছে, এই পার্টিকুলার কোডটার জন্য আমার আউটপুটটা হবে দিস ইজ ফাঙ্ক1, আর তার নিচে থাকবে এন্ড। তাহলে এটা তো ছিল আমার নর্মাল সিঙ্ক্রোনাইজ ম্যানারে ফ্লো। তো আই হোপ সিঙ্ক্রোনাইজ ম্যানারে যেই কোডের ফ্লোটা থাকে, কি করে কোড এক্সিকিউট হয়, সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বিকাশ, সৌরভ, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কুল। ইমন, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে। এরপরে এরপরে এটা যদি তোমরা পার্টিকুলারলি বুঝতে পেরে যাও, তো ইভেন্ট লুপ, এটার মধ্যে তো আমরা ইভেন্ট লুপের একটা কিছু আলোচনাও করলাম না। তো ইভেন্ট লুপ আমার কখনোই সিঙ্ক্রোনাইজেশনের সঙ্গে আসবেই না, কারণ ইভেন্ট লুপ নামটার সাথে আমরা পার্টিকুলারলি বুঝতে পারছি এ কোনো না কোনো একটা ইভেন্টকে কেটার করবে। ইভেন্টকে কেটার করবে ইন দ্য সেন্স এটা নয় যে আমি ক্লিক করলাম তখনই হবে, আমি চেঞ্জ করছি তখনই হবে, না, ইভেন্ট আমার অনেক রকম হতে পারে। এই পার্টিকুলার কোনো একটা ইভেন্টের রেসপেক্টে কি করবে, জেনারেট করবে। তো সেই জন্য এখানে আমাদের কনসেপ্ট চলে আসবে এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর। এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এর আমাদের কনসেপ্ট চলে আসবে। এরপরে এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কি সেটা যদি আমি তোমাদেরকে একটু বোঝাই। এগেন অনেক জিনিস তোমাদের মনে হতে পারে যে রিপিট করছি, বাট এটাই, যেহেতু তোমরা আগে থেকে এই টপিকগুলো করে নিয়েছিলে সেজন্য কিছুটা রিপিটেশন তোমাদের মনে হবেই। তো তোমাদেরকে আমি এর আগে একবার মনে আছে ব্রাউজারের ইনার ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলাম। তো ব্রাউজারের ইনার ইঞ্জিনিয়ারিং যখন আমি করিয়েছিলাম, অবভিয়াসলি সেই ভিডিও মানে তখন ভিডিও রেকর্ড করতাম না, নাহলে তোমাদের ওই ব্রাউজার ইঞ্জিনিয়ারিং এর জিনিসটা যদি সেফ থাকতো বা কোনো একটা ভিডিওর মধ্যে থাকতো তাহলে তোমাদের অনেকটা হেল্প হতো। যাই হোক, ঠিক আছে, যেটা নেই সেটা নিয়ে আর করেও লাভ নেই, ভেবেও লাভ নেই। তো ধরো ধরো আমি এখন একটা অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি যে যে এটা হচ্ছে আমার ব্রাউজার, এটা হচ্ছে আমার ব্রাউজার, ওকে। তো লেটস সি, দিস ইজ মাই ব্রাউজার, সরি এখানে লিখে দিই, ঠিক আছে, এটা হয়ে গেল আমার ব্রাউজার। এরপরে ব্রাউজারের মধ্যে আমার কি থাকে, ব্রাউজারের মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে, কারেক্ট। ব্রাউজারের মধ্যে আমার জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে, কারণ আমি কি বলেছি যে আগেকার দিনে জাভাস্ক্রিপ্ট কখনো ব্রাউজার ছাড়া অন্য কোনো জায়গাতে রান হতোই না, শুধু জাভাস্ক্রিপ্টের সাপোর্ট কোথায় ছিল, ব্রাউজারের মধ্যে ছিল। এর পরবর্তীকালে কি হলো, জাভাস্ক্রিপ্টের এই ইঞ্জিনটাকে এক্সট্রাক্ট করে নোড জেএস, ডিনো, বান এই ধরনের এনভায়রনমেন্ট গুলো আরো ক্রিয়েট হলো, যেটা থ্রু আমরা যে অনলি জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের মধ্যে রান করতে পারতাম সেটা থেকে বেরিয়ে আসতে পারলাম, কারেক্ট। আই হোপ এই জিনিসটা তোমাদের মনে আসে। তো এই জিনিসটা পার্টিকুলারলি তোমরা যদি ক্লিয়ার হও এই পার্টিকুলার জিনিসটাতে, দেন আমরা আগে যাই। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে, সরি ব্রাউজারের মধ্যে আমার কিসের সাপোর্ট আছে, ব্রাউজারের মধ্যে আমার জেএস ইঞ্জিনের সাপোর্ট আছে। তো ধরো লেটস সি, আমি বললাম যে এটা হচ্ছে আমার জেএস ইঞ্জিন। এটা কি, এটা হচ্ছে আমার জেএস ইঞ্জিন, একটু ফরম্যাটিং করে লিখে দিই, এটা হচ্ছে আমার জেএস ইঞ্জিন, জেএসই বলে লিখলাম, ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরে যাবে। কুল। এরপরে এই জেএস ইঞ্জিনের মধ্যে আমার কি থাকে, এই জেএস ইঞ্জিনের মধ্যেই থাকে আমার কল স্ট্যাকটা, এই জেএস ইঞ্জিনের মধ্যেই কি থাকে আমার কল স্ট্যাক। অবভিয়াসলি যদি জাভাস্ক্রিপ্ট থাকে তাহলে জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করানোর জন্য কি থাকবে, একটা কল স্ট্যাক থাকবে, কারণ জাভাস্ক্রিপ্ট কি একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাইজ ল্যাঙ্গুয়েজ যেখানে পরপর লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়, সেই জন্য এখানে আমার কল স্ট্যাক আছে। তো লেটস সি, কল স্ট্যাক, ঠিক আছে। এরপরে অ্যাপার্ট ফ্রম দিস কল স্ট্যাক, আমার ব্রাউজার কোন কোন ইনসিডেন্টকে অ্যাকসেপ্ট করতে কেপেবল, ব্রাউজারের কাছে আর কি কি জিনিস আছে, সেই পার্টিকুলার জিনিসগুলো আমরা এরপরে দেখব। তো তোমরা সবাই দেখেছো যে ব্রাউজারের মধ্যে আমরা যদি কোনো রিকোয়েস্ট করি ইন দ্য সেন্স, এখানে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের থ্রু কি হয়, ক্লায়েন্ট মানে হচ্ছে পার্টিকুলারলি তুমি, ক্লায়েন্ট মানে কি, ক্লায়েন্ট মানে হচ্ছে
তুমি বা তোমার ডিভাইস। সার্ভার মানে কি? যাকে তুমি রিকোয়েস্ট করছো। ধরো এরপরে তুমি শপিং করবে, তো তুমি তোমার ফোনের সার্চ ইঞ্জিন বা ক্রোম অন করে কি বলছো, ক্রোমের যে সার্চ বার আছে সেখানে গিয়ে লিখছো amazon.com। এরপরে amazon.com যে তুমি লিখলে, তো ধরো এখানে আমি amazon.com লিখছি, ঠিক আছে? তো এই amazon.com আমি লিখলাম, তো এটার জন্য আমার কি হচ্ছে, একটা ইউআরএল জেনারেট হচ্ছে। সেই ইউআরএলটা দেখতে অনেকটা কিরকম, কাইন্ড অফ এরকম। ধরো আমি এখানে, ও আচ্ছা এরকম চলে আসে, বাট আমি তো এরকম চাই না, ঠিক আছে। তো এরকম একটা ইউআরএল জেনারেট হলো। হুম, স্টিল 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 www, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা একটু ম্যানুয়ালি এটাকে লিখেই নিই। তো আমার কি হচ্ছে, একটা ইউআরএল জেনারেট হচ্ছে, সেই ইউআরএলটা কিরকম ধরনের হয়। তো তোমরা সবাই দেখেছো https কোলন স্ল্যাশ স্ল্যাশ দিয়ে সামথিং সামথিং কিছু একটা থাকে amazon.com, https, ঠিক আছে। তো যেই মুহূর্তে তুমি কি করছো, রিকোয়েস্ট করছো তোমার ফোন থেকে http রিকোয়েস্ট কাকে, সার্ভারকে, তো এরপরে সার্ভার চেক করছে, বা পার্টিকুলারলি এই যে তুমি জেনারেট করেছো http কোলন স্ল্যাশ স্ল্যাশ amazon.com, তো এটার পার্টিকুলারলি বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, এটা তোমার মনে আছে যে আচ্ছা আমি amazon.com সার্চ করবো, বাট এটাকে যদি তুমি বিহাইন্ড দ্য সিন দেখো, তাহলে এটার ভেতরে অনেক নেটওয়ার্কিং এর লেয়ার জড়িয়ে আছে। সেখানে কি হচ্ছে, এই প্রত্যেকটা নাম, মানে এই যে amazon.com, এই amazon.com টার পেছনে কি লুকিয়ে আছে, আইপি অ্যাড্রেস লুকিয়ে আছে। আর বিহাইন্ড দ্য সিন আমার কি হচ্ছে, আইপি অ্যাড্রেস গুলো কল হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা কম্পিউটারে, আমাদের কম্পিউটারে কি থাকে, সবার আইপি অ্যাড্রেস থাকে। তো তোমার আইপি অ্যাড্রেস আলাদা, সার্ভারের আইপি অ্যাড্রেস আলাদা। তো তুমি কি করছো, তোমার আইপি অ্যাড্রেস থেকে একটা রিকোয়েস্ট সেন্ড করছো এই আইপি অ্যাড্রেসে, তো এটার একটা ভ্যালিডেশন করতে হবে। তো যদি তুমি ঠিকঠাক ভ্যালিডেশন করে নাও, তাহলে কি হবে, ওই পার্টিকুলার রিকোয়েস্টটা অ্যামাজনের কাছে চলে যাবে। আর তুমি কিরকম রিকোয়েস্ট করলে, তুমি রিকোয়েস্ট করলে গেট। এরপরে আমরা একটু কমপ্লেক্স টার্মে যাচ্ছি। আমাদের এখানে নেটওয়ার্কে, মানে নেটওয়ার্কের নয়, রিকোয়েস্টের পার্টিকুলার অনেক মেথডস হয়। স্পেসিফিক মেথডগুলো কি কি, গেট, পুট, পোস্ট, ডিলিট, কারেক্ট? তো এরকম আমাদের আরো মেথড আছে, প্যাচ মেথড আছে, এরকম অনেক মেথড আছে। তো যখন তুমি http কোলন স্ল্যাশ স্ল্যাশ amazon.com লিখছো, তখন তুমি কি করছো, অ্যামাজনকে গেট করছো। মানে তুমি এটা বললে সার্ভারকে যে আমি না অ্যামাজনকে গেট করতে চাই, মানে অ্যামাজনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাকে আমি ভিজিট করতে চাই। তাহলে যদি আমার সাকসেসফুলি রিকোয়েস্ট জেনারেট হয়ে যায়, আর সার্ভার তোমাকে পার্টিকুলারলি অথেন্টিকেট করে নেয়, তাহলে সার্ভার তোমাকে কি করবে, একটা রেসপন্স শেয়ার করবে। আর এই রেসপন্সটা কোথায় আসবে, তোমার ব্রাউজারে, কারেক্ট? কোথায় আসবে, তোমার ব্রাউজারে, কারণ তুমি অবভিয়াসলি ব্রাউজার থেকে ওটাকে অ্যাক্সেস করছো। তার মানে এই যে অ্যামাজনের লোকেরা, এই যে অ্যামাজনের লোকেরা অ্যামাজনের যে ইউআইটা বানিয়েছে, সেই ইউআইটা কোথায় রিফ্লেক্ট করাবে, তোমার ব্রাউজারে। তাহলে ব্রাউজারের মধ্যে কতটা পাওয়ার আছে যে তোমার এই এইচটিটিপি রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করতে পারছে। এতটা অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে? এটা হয়ে গেল আমাদের ব্রাউজারের একটা পার্ট, যে ব্রাউজার কি করতে পারছে, এই এইচটিটিপি রিকোয়েস্ট গুলোকে হ্যান্ডেল করতে পারছে। কুল? এতটা অবধি তোমাদের ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কুল। ইমন, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে। এছাড়াও আমার পার্টিকুলারলি ব্রাউজারের কাছে আর কি কি পাওয়ার আছে, আচ্ছা আমি তোমাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি লেটসি এখন, উম, দেখানো ঠিক হবে, আচ্ছা কোনো একটা নর্মাল একটা ওয়েবসাইট বলো তো, যে কোনো একটা নর্মাল ওয়েবসাইট যেটা আমরা ডেলি কার ইউজ করি না, যে কোনো একটা ওয়েবসাইটের নাম বলো। imagedb.com। যেখানে লগ ইন করতে পারবো, আচ্ছা ঠিক আছে। অনলাইন লগ ইন করা যায় তো, ওকে। অনলাইন ট্রেডিং, ক্যাম্পাস ট্রেডিং, অনেকটা লোড টাইম নিচ্ছে। ঠিক আছে ছাড়ো, যাই হোক আমি অন্য একটা ইয়ে থেকে রেখে দিচ্ছি, মাইন্ড মিস্টার। তো এখানে আমি পার্টিকুলারলি লগ ইন আছি। এরপর আমি যদি, দেখতেই পাচ্ছ লগ ইন আছি আমি আমার ইয়ে দিয়ে। তো এখন, এখন আমি কি করছি, ইন্সপেক্ট করছি। সিরিয়াসলি মানে এগুলো তো ইন্সপেক্ট করা যায় না, এই তো ইন্সপেক্ট করলাম।
এরপরে ইন্সপেক্টর ট্যাবটা আমি তোমাদেরকে যদি ভালো করে দেখাই, ভালো করে দেখবে, ঠিক আছে? আমি অ্যাপ্লিকেশনে গেলাম, অ্যাপ্লিকেশনের মধ্যে লোকাল স্টোরেজে গেলাম, আর লোকাল স্টোরেজের মধ্যে আমার টপ লেভেল সাইট কি এটা মেনশন করা আছে, এগুলো আমার মেনশন করা আছে। এরপরে এখানে আমার কিছু কি আর ভ্যালু, এগুলো আমার সিক্রেট, এগুলো আমার এই ওয়েবসাইটটার জন্য সিক্রেট। তোমরা সবাই দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ? তাহলে এই সিক্রেটগুলো আমার স্টোর আছে। সেই জন্য আমাকে কি এই ওয়েবসাইটটা যখন আমি সেকেন্ড বার সার্চ করলাম, আমাকে কি লগ ইন করতে হলো না? কারণ বিহাইন্ড দ্য সিন ব্রাউজার কি করে রেখেছে, আমার আইপি অ্যাড্রেসটার বেসিসে একটা কি ভ্যালু পেয়ার জেনারেট করেছে, আর সেই মানে সেই কি ভ্যালু পেয়ারটাকে নিজের মধ্যে স্টোর করে রেখেছে, যে যদি পরের বার থেকে এই আইপি অ্যাড্রেস থেকে আমার ব্রাউজারের মধ্যে এই ওয়েবসাইটটার জন্য রিকোয়েস্ট যায়, তাহলে ওকে আবার রি লগ ইন করতে হবে না। আমি ওর পার্সোনাল সিক্রেট টোকেনটাকে স্টোর করে রেখেছি। কোথায়? আমার লোকাল স্টোরেজে। এরপরে আমি যদি তোমাদেরকে সেশন স্টোরেজে নিয়ে যাই, তাহলে সেশন স্টোরেজের মধ্যেও এরকম মাল্টিপল জিনিস আছে। কুকিজে নিয়ে যাই, কুকিজ মানে তোমরা বোঝো কুকিজ মানে কি? ওই যে অ্যামাজনে তোমরা কার্টের মধ্যে ডেটা স্টোর করে রাখো, বাট তারপরে অ্যামাজন ডিলিট করে দাও, বাট স্টিল ওই জিনিসগুলো কার্টে স্টোর থাকে। তো কিসের থ্রু ওটা স্টোর থাকে? কুকিজের থ্রু। তোমার ডেটা স্টোর থাকছে লোকালি। তো এই পার্টিকুলার লোকাল স্টোরেজের পাওয়ারগুলো কে হ্যান্ডেল করছে? আমাদের ব্রাউজার হ্যান্ডেল করতে পারছে। এই লোকাল স্টোরেজের জিনিসগুলো কে হ্যান্ডেল করছে? ব্রাউজার। তাহলে সেকেন্ড জিনিস আমার পার্টিকুলার ব্রাউজারের কি হয়ে গেল, এই যে লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজ ফার্স্ট এটা কি ছিল? এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি এই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করছে। আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে কেউ বলতে পারবে? আমাদের ব্রাউজার আমাদের লোকেশনও সেভ করে রাখে, জিও পলিটিক্যাল লোকেশন, কারেক্ট? তাহলে এই জিও পলিটিক্যাল লোকেশনের ক্যাপাবিলিটিও ব্রাউজারের কাছে স্টোর করার ক্ষমতা আছে। সেকেন্ড, আমরা যে এই সেট টাইম আউট ইউজ করছি, এই লোকাল স্টোরেজটা বেসিক্যালি কি? এই লোকাল স্টোরেজটা এক ধরনের, তো আমি বলতে পারি ডেটাবেসই। যেখানে জিনিস স্টোর হবে সেই জিনিসটাকে আমরা কি হিসেবে কনসিডার করি? একটা ডেটাবেসে, কারেক্ট? তো এটা একটা ডেটাবেসই আমি ধরছি। এরপরে পার্টিকুলারলি এগুলো হয়ে গেল। তোমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কি ইউজ করেছো? সেট টাইম আউট ইউজ করছো। সেট টাইম আউটের মধ্যে তোমরা পার্টিকুলারলি দেখেছো যে আমাদের একটা টাইম স্প্যানের ওয়েটিং এ আমরা আমাদের কোডকে এক্সিকিউট করি, কারেক্ট? তার মানে এই যে টাইমটা কাউন্ট হচ্ছে, তাহলে এই টাইমটা কে কাউন্ট করছে? এই টাইমটা কি আমাদের জাভাস্ক্রিপ্ট কাউন্ট করছে? না, এই টাইমটা আমাদের কাউন্ট করছে একটা টাইমার। যেই টাইমারের সাপোর্ট কার মধ্যে আছে? যেই টাইমারের সাপোর্ট আছে আমাদের ব্রাউজারের মধ্যে। তো লেটস সি, এটা হয়ে গেল আমার টাইমার, এটা হয়ে গেল আমার টাইমার, ঠিক আছে? তো আই হোপ তোমরা সেটা বুঝতে পারছো। এবারে এগুলো ছাড়াও আরো আমার মেন মেন জিনিস কি কি আছে? এই যে তুমি বললাম এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করছো, তাহলে সার্ভারের ডিটেলস তো তোমার ব্রাউজারের মধ্যে স্টোর নেই। ধরো আজকে তুমি কি করছো, আজকে তুমি হইচই.com এ গিয়ে সার্চ করছো কিছু, বা হইচই.com গুগলে লিখলে, তাহলে লেটস সি আমি অ্যাজাম্পশন করে চলছি যে এটা হচ্ছে আমার হইচই সার্ভার, এটা হচ্ছে আমার হইচই সার্ভার। এরপরে তুমি পার্টিকুলারলি কি করলে? তোমার ব্রাউজার থেকে, তোমার ব্রাউজার থেকে রিকোয়েস্ট পাঠালে একে। এরপরে হইচই সার্ভার কি করছে? হইচই সার্ভার তোমাকে রিভার্ট ব্যাক করছে, কারেক্ট? তাহলে এই ক্যাপাবিলিটিস গুলো কে হ্যান্ডেল করছে? আমার জাভা ব্রাউজার। এরপরে এত কিছু ব্রাউজার হ্যান্ডেল করছে যখন, তাহলে আমরা বলতে পারি যে ব্রাউজার হচ্ছে হিস্ট্রির মধ্যে টিল নাও ইনভেন্ট হওয়া ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং। কত কিছু আছে ব্রাউজারের মধ্যে, এটা কোনো রকম ভাবে একটা অপারেটিং সিস্টেমের থেকে কম নয়, একটা অপারেটিং সিস্টেমের থেকে কম নয়। অপারেটিং সিস্টেমের মধ্যে যেরকম মাল্টিপল জিনিস থাকে, কি কি জিনিস থাকে? স্কেডিউলিং করতে পারি আমরা, আমরা পার্টিকুলারলি স্কেডিউলিং মানে টাস্ক স্কেডিউলিং, আমরা পার্টিকুলারলি ওয়েট করতে পারি। আর এছাড়াও আমাদের কার্নেলসের অপারেশনস আছে, তো মাল্টিপল জিনিস আছে। তো ব্রাউজারের মধ্যেও আমরা কি করতে পারছি? সেই সেম জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারছি। এরপরে অবভিয়াসলি যখন ব্রাউজার আমাদের কাছে আছে, তাহলে ব্রাউজার আমাদেরকে প্রোভাইড করে এমন কিছু এপিআইসও আমাদের কাছে আছে। যেই জিনিসগুলো, যেই পার্টিকুলার এপিআই গুলো আমাদেরকে ব্রাউজার প্রোভাইড করে, সেই এপিআই গুলোকে আমরা কি বলি? সেই এপিআই গুলোকে আমরা বলি আমাদের ওয়েব এপিআইস। এখানেই পার্টিকুলারলি আমি তোমাদেরকে একটা জিস্ট শেয়ার করেছিলাম, সেই জিস্টের মধ্যে আমরা বলেছিলাম যে আমরা ডম এপিআই বা আমরা ব্রাউজার এপিআই নিয়ে পড়বো।
তো এই ব্রাউজার এপিআই গুলো কি অ্যাকচুয়ালি? তো ধরো এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি ওয়েব এপিআই। ওয়েব এপিআই মানে এগুলোর অ্যাক্সেস কার কাছে আছে? এগুলোর অ্যাক্সেস আমাদের ওয়েবের কাছে আছে। তো ওয়েব এপিআই এর মধ্যে কি কি আছে? ওয়েব এপিআই এর মধ্যে আমার কি কি আছে? সবার ফার্স্টে কি লিখলাম? সেট টাইম আউট। তো তোমাদের মনে হতে পারে আরে সেট টাইম আউট তো আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করেছি। না, সেট টাইম আউট তোমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করেছো ঠিকই, বাট এই সেট টাইম আউট এটা কে প্রোভাইড করে অ্যাকচুয়ালি? এটা প্রোভাইড করে আমাদের ব্রাউজার বা ওয়েব এপিআই। আর এই সেট টাইম আউটের মধ্যে যে টাইমের ক্যালকুলেশন হয়, সেই টাইমের ক্যালকুলেশনটা যে টাইমার করে, সেই টাইমারটা কার মধ্যে আছে? ব্রাউজারের মধ্যে আছে। কারেক্ট? এরপরে ওয়েব এপিআইস এর মধ্যেই আমার আরো কি কি এপিআইস থাকতে পারে? আমাদের ডম কে ম্যানেজ করার জন্য যে যে এপিআইস গুলো আছে, তাহলে ডম রিলেটেড এপিআই সেটারও সাপোর্ট কে দিচ্ছে? আমাদের ব্রাউজার। কারেক্ট? ডম এপিআইস। এরপরে পার্টিকুলারলি যখন তোমরা রিয়াক্ট করবে তখন তোমরা এই ডমটাকে আরো ভালো করে বুঝতে পারবে। কেন ডম ভালো করে বুঝতে পারবে? কারণ এই যে পার্টিকুলারলি আমরা বারবার বারবার পেজকে রিফ্রেশ করি, এটাতে আমাদের একটা টাইম যায়। এখনই তুমি দেখতে পাচ্ছ কি এই সৌরভের এই পার্টিকুলার ওয়েবসাইটটা এখনো লোড হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে কন্টেন্ট এখনো ফুলফিল হয়নি। হয়তো এদের সার্ভার স্লো, বাট এটাকে যদি আমি কেটে আরেকবার রিফ্রেশ করি, তাহলে ডমের মধ্যে কত চাপ পড়ছে যে এত এত ডেটা, সেই এত ডেটাগুলোকে অর্গানাইজ করতে হবে। সেই ডেটাগুলোকে অর্গানাইজ করে আমাকে ডম ট্রি স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। তারপরে সেই ডম ট্রি স্ট্রাকচারের বেসিসে আমি আমার ইউআই তে ওগুলো পেন্ট করব। তো এখানে আমার পার্টিকুলারলি এক্সপিরিয়েন্স খারাপ হয়। আর এই আচ্ছা, এক্সপিরিয়েন্সকে এখানে বেটার তো করার জন্য, হ্যাঁ বলো। এখানে তো এতটা লোডিং টাইম নেয় না, নিচ্ছে তো। কি প্রবলেম হলো? দেখো নিচ্ছে তো। এখন ডেটা আসেনি আর আমার নেটওয়ার্ক ইনফ্যাক্ট অনেকটাই ফাস্ট। হতে পারে যাই হোক, আমি জাস্ট এটাকে তোমাদেরকে ভিজুয়ালাইজ করানোর ট্রাই করছি যে বারবার বারবার যদি আমরা পেজকে রিফ্রেশ করি, তাহলে সেটা কি হচ্ছে? আমাদের যে এক্সপিরিয়েন্স, যে ইউএক্স, সেটাকে খারাপ করছে। সেই জন্য রিয়াক্ট কি ইউজ করে? রিয়াক্ট এই ডমকে বারবার বারবার করে রিপেন্ট করে না। ওর কাছে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটার নাম হচ্ছে ভার্চুয়াল ডম। এরপরে ভার্চুয়াল ডম কি, কিভাবে ইউজ করা হয়, এগুলো আমরা পরে যখন রিয়াক্ট শিখবো সেখানে ইন ডেপথ দেখবো কিভাবে ভার্চুয়াল ডম কাজ করে। ঠিক আছে? বাট আমরা একটা ওভারঅল আইডিয়া নিয়ে নিলাম যে কেন আমাদের রিয়াক্ট তো ইনভেন্ট হয়েছে। ঠিক আছে? তো আর কি কি হতে পারে আমার অপারেশন ওয়েব এপিআইস এর মধ্যে? আমার হতে পারে ফেচ। হ্যাঁ, ফেচ পার্টিকুলারলি আমার ব্রাউজারই প্রোভাইড করে। ফেচ জাভাস্ক্রিপ্টের নিজের কোনো জিনিস নয়, এটা ব্রাউজার প্রোভাইড করে। এছাড়াও কি এখনই আমরা দেখলাম এই লোকাল স্টোরেজের সাথে সাথে, হ্যাঁ আরেকটা জিনিস, তোমরা এই যে এত কনসোল কনসোল করো না, তো কনসোলও কিন্তু জাভাস্ক্রিপ্টের নিজের নয়। কনসোলে অ্যাকচুয়ালি কি ব্রাউজার প্রোভাইড করে। এছাড়াও আমি কি বললাম, জিও পলিটিক্যাল লোকেশন ফোকেশন যা যা আছে সেগুলো তো থাকবেই। তো এগুলো আমার মোর অর লেস কি করছে? ব্রাউজার প্রোভাইড করছে। আই হোপ এতটা তোমরা বুঝতে পেরেছো। এতে তোমাদের কারোর কোনো প্রবলেম? আর তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে একটা র্যান্ডম গেস, যে এই যে পার্টিকুলার এত জিনিস ব্রাউজার প্রোভাইড করছে, এই সবগুলোর পেরেন্ট অবজেক্টের নাম কি? এই সবগুলোর পেরেন্ট অবজেক্টের নাম কি? ওয়েব এপিআই, ওয়েব এপিআই। না, ওয়েব এপিআই তো এগুলোকে বলছি আমরা, বাট এই যে এত ফাংশনস, এত এই জিনিসগুলো আছে, এগুলোর পেরেন্ট কে? এই এই অবজেক্ট, এই লোকাল স্টোরেজ অবজেক্ট, কনসোল বা ডম এপিআইস আছে, এগুলোর পেরেন্ট অবজেক্টের নাম কি? ব্রাউজারের টার্মসে অবজেক্ট। পেরেন্ট অবজেক্টের নাম কি? খুব কমন। ব্রাউজার। ব্রাউজারের মধ্যে কি আছে? ব্রাউজারের ব্রাউজার ইঞ্জিন। না, V8 V8 ওটা ইঞ্জিন। পেরেন্ট অবজেক্ট কে? অবজেক্ট বলেছি কিন্তু, একটু অবজেক্ট ভাবো। অবজেক্ট কি কি হতে পারে? পেরেন্ট অবজেক্ট কে? বলে দিই। পেরেন্ট অবজেক্টের নাম কি তাহলে? উইন্ডো অবজেক্ট। কারণ উইন্ডোর আন্ডারেই তো এগুলো আছে। কি করে বুঝলাম উইন্ডোর আন্ডারে আছে? কনসোল করছি। আচ্ছা চলো, ওয়েট, কনসোলে যাই, ক্লিন করি এটাকে। কনসোল ডট লগ, কাকে কনসোল করবো? দিসকে করি। দিস কি রিটার্ন করছে?
উইন্ডো অবজেক্ট, আর উইন্ডো অবজেক্টের মধ্যে যা যা আছে, মানে ব্রাউজার আমাদেরকে যেই যেই জিনিসগুলো প্রোভাইড করছে, ফেচ কার মধ্যে আছে তাহলে? উইন্ডো। আর কি কি প্রোভাইড করছে? লোকেশন কে প্রোভাইড করছে? উইন্ডো। তাহলে এই প্রত্যেকটা জিনিসের, এই দেখো এত এত ইভেন্ট আছে, অন ক্লিক, অন ব্লার, অন প্লে, অন ক্যান্সেল, আরো মাল্টিপল যত যত ইভেন্ট আছে, সেই প্রত্যেকটা ইভেন্ট যেগুলো ব্রাউজারের মধ্যে রেজিস্টার আছে, সেগুলো তাহলে পেরেন্ট অবজেক্টের নাম কি? উইন্ডো। তাহলে এটা কি তোমরা জানতে? আমার মনে হয় জানতে, কারণ এটা হয়তো আমি তোমাদেরকে যখন দিস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের নোড জেএস এ এই দিসটা কি হয়, একটা এমটি অবজেক্ট থাকে, কারণ নোড জেএস এর মধ্যে কিসের সাপোর্ট নেই? উইন্ডোর সাপোর্ট নেই। বাট ব্রাউজারের মধ্যে উইন্ডোর সাপোর্ট আছে, সেই জন্য এখানে কি অবজেক্ট প্রিন্ট হয় দিসকে প্রিন্ট করালে? উইন্ডো অবজেক্ট। তো এটা কি তোমাদের মনে ছিল? ইয়েস অর নো? মানে অবভিয়াসলি এখন বলতে পারলে না, বাট এটা কি তোমরা জানতে এই উইন্ডো অবজেক্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলেছিলাম আপনি। হ্যাঁ স্যার। কারেক্ট। তো যে কোনো জিনিসকে, এই প্রত্যেকটা জিনিসকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কি করতে হয় না, এই দিস মানে উইন্ডো ডট এরকম করে করতে হয় না। তোমরা সবাই জানো যে অবজেক্টের মধ্যে থেকে যখন আমরা কোনো রকম প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই, সেই প্রপার্টিকে আমরা কিরকম ভাবে লিখতে পারি? ওবিজে দিয়ে ডট আমাদের প্রপার্টি, কারেক্ট? তো হ্যাঁ। তোমাদের মনে হতে পারে যে যদি এগুলো আমাদেরকে উইন্ডো অবজেক্ট প্রোভাইড করে, তাহলে আমরা উইন্ডো ডট সেট টাইম আউট লিখি না কেন? কারণ উইন্ডো একটা গ্লোবাল পার্টিকুলারলি অবজেক্ট, আর আমরা অ্যাজাম্পশন নিয়ে চলি যে উইন্ডোর আন্ডারে যা যা আছে সেগুলো ডাইরেক্ট অ্যাক্সেস উইন্ডো আমাদেরকে প্রোভাইড করছে, সেই জন্য আমরা সেট টাইম আউটের আগে কি করি না? উইন্ডো ডট লাগাই না। ঠিক আছে, বুঝতে পারলে? তো এরপরে এরপরে আমরা আমাদের পরের পার্টে আসি, যেখানে আমরা অন্য আরেকটা কোড লিখি। তো লেটস সি, আমি এখানে একটা অন্য কল ব্যাকের কোড লিখছি। তো ধরো কনসোল ডট লগ, আমি কি বলে দিলাম? আমি বলে দিচ্ছি স্টার্ট। ঠিক আছে, কনসোল ডট লগ আমি বলে দিলাম স্টার্ট। এরপরে debugger just pause the tab. এক্সট্রিমলি সরি। তোমরা শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার। কতক্ষণ আগে আমি ইয়ে হয়ে গেছিলাম, ডিসকানেক্টেড, রিসেন্ট হলাম। বেশিক্ষণ হয় না স্যার। তোমরা এই জায়গাটাই ছিলে যেখানে আমি পার্টিকুলারলি বললাম যে অবজেক্টের মধ্যে কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে গেলে ডট লাগাই, দেন সেট টাইম আউটের আগে আগে কেন আমরা উইন্ডো ইউজ করি না, ওই জায়গাটা শুনলে? হ্যাঁ স্যার। যে কেন আমরা উইন্ডো ডট সেট টাইম আউট ইউজ করি না, সোর্ট অফ ছিলে ওখানে? মানে আমি ছিলাম ওই জায়গাটায়। হ্যাঁ স্যার। ঠিক আছে, ওবিজি ডট কি বললেন তারপরে? ওকে। তো বেসিক্যালি আমরা একটা অন্য ফাংশন লিখছিলাম। তো ধরো একটা আমরা ফাংশন লিখছি, এখানে আমরা কিসের ইউজ করছি? সেট টাইম আউটের ইউজ করছি। এই সেট টাইম আউটের ভেতরে কি যায়? একটা কল ব্যাক যায়। তো ধরো আমি এখানে এরকম ভাবে না বলে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করে না, মানে অ্যারো ফাংশন না ক্রিয়েট করে একটা নর্মাল ফাংশন ক্রিয়েট করছি। লেটস সি, আমি বললাম ফাংশন, এটা নাম দিয়ে দিলাম আমি কল ব্যাক। ফাংশনের নাম দিয়ে দিলাম আমি কল ব্যাক। এটার ভেতরে কি করছি? আমি কনসোল ডট লক করে দিচ্ছি আই অ্যাম কল ব্যাক, আই অ্যাম কল ব্যাক ফাংশন। আর এটা কতক্ষণ পরে এক্সিকিউট হবে? লেটস সি আমি বলে দিলাম 5000 মিলি সেকেন্ডের পরে। আর লাস্টে আমি কি বলছি? লাস্টে আমি বলে দিচ্ছি কনসোল ডট লগ এন্ড। ঠিক আছে, এটা আমি বললাম। তো কেউ কি আমাকে বলতে পারবে যে এই পার্টিকুলার কোডটার জন্য, যে কোডটা আমি লিখেছি, এই কোডটার জন্য আমার আউটপুট কি হবে? এনিওয়ান? কেউ? এই কোডটার জন্য আমার আউটপুট উইন্ডোতে কি প্রিন্ট হবে? Sir, start, end, then after 5 seconds, I am callback function. স্টার্ট এন্ড দেন আফটার 5 সেকেন্ড পরে আই এম কল ব্যাক। ওটা এরপরে Yes, sir. কেন হচ্ছে এই জিনিসটা আমরা আরেকবার বোঝার ট্রাই করি। তাহলে এই যে পার্টিকুলারলি ব্রাউজারের মধ্যে কি আছে? জেএস ইঞ্জিন আছে, জেএস ইঞ্জিনের মধ্যে আমার কল স্ট্যাক আছে। আর কল স্ট্যাক কি, এই কল স্ট্যাকের মধ্যে কি হবে তাহলে? পার্টিকুলারলি যদি কোনো ফাংশন আসে, সবার ফার্স্টে আমরা কি জানি? কল স্ট্যাকের মধ্যে আমার যে গ্লোবাল এক্সিকিউশন এরিয়া, সেই গ্লোবাল এক্সিকিউশন এরিয়া তৈরি হবে। তাহলে এখানে আমি জিইসি লিখে দিলাম। আর জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কি করছে? খুব ফাস্ট ওয়েতে লাইন বাই লাইন কোডগুলোকে পরপর পরপর এক্সিকিউট করছে। তাহলে যখন সে এখানে দেখলো, এখানে কি করতে হবে? কনসোল। তাহলে আমার পার্টিকুলারলি এই যে কনসোলের ট্যাবটা আছে, এই যে কনসোলের ট্যাবটা আছে, ধরো এটা আমার কনসোলের ট্যাব,
এই কনসোলের ট্যাবে এ আমাকে কি প্রিন্ট করে দিল, স্টার্ট। দেন পার্টিকুলারলি এখানে দেখলো ফাংশন, তাহলে ফাংশনটাকে আমি পরে ইয়ে করছি, দেন এটাকে ছেড়ে দিলাম, দেন কি হচ্ছে আমার এন্ড প্রিন্ট হচ্ছে। তাহলে পরের বার এখানে আমার খুব ফাস্টে এন্ড প্রিন্ট হয়ে গেল, বাট এই মাঝখানের পার্টটা স্কিপ হয়ে গেল কেন? এই মাঝখানের পার্টটা স্কিপ হয়ে গেল কেন? কারণ আমাদের কাছে যে কলব্যাক গুলো আছে সেই কলব্যাক গুলো কোথায় রেজিস্টার হয়? সেই কলব্যাক গুলো রেজিস্টার হয় আমার এই ওয়েব এপিআইস এ। সেই কলব্যাক গুলো কোথায় রেজিস্টার হয়? ওয়েব এপিআইস এ, কারেক্ট? তো যেহেতু এই সেট টাইম আউটের ভেতরে কি যায়, একটা কলব্যাক যায়, আর সেট টাইম আউট নিজে কি, সেট টাইম আউট নিজে একটা ওয়েব এপিআই। তাহলে এই পার্টিকুলার ফাংশনটা, এই কলব্যাক ফাংশনটা কোথায় রেজিস্টার হবে? এখানে রেজিস্টার হলো আগে, এখানে রেজিস্টার হলো। তাহলে এখানে কলব্যাক ফাংশনটা রেজিস্টার হলো। রেজিস্টার হওয়া মানে বুঝতে পারছো যে এখানে জাস্ট এ জায়গা নিয়ে বসে আছে, ঠিক আছে? এই ফাংশনটা, আই হোপ এতটা তোমাদের ক্লিয়ার আছে। এরপরে যেই পার্টিকুলারলি এ এখানে রেজিস্টার হয়ে গেল, যেহেতু এটা সেট টাইম আউটের আন্ডারে, তাহলে সেট টাইম আউটের সঙ্গে সঙ্গে কি কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে? টাইম কাউন্টডাউন হওয়া শুরু হয়ে গেছে। আর এই টাইম কাউন্টডাউনটা কি করছে? আমার টাইমার। তাহলে পার্টিকুলারলি এই টাইমারটার কাজ কি? 5 সেকেন্ড পরে আমার এই কলব্যাক ফাংশনটাকে রেজিস্টার, মানে কোথায় রেজিস্টার করা? এই কল স্ট্যাকের মধ্যে রেজিস্টার করা। তাহলে এই টাইমারটা কাউন্টডাউন করছে দিয়ে কমতে 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 5 থেকে 4 এলো, 4 থেকে 3 এলো, 3 থেকে 2 এলো। তারপরে যেই টাইমটা, যেই ওয়েটিং টাইমটা আমার এক্সপায়ার হয়ে গেল, এই যে রেজিস্টারে আমার কলব্যাক ফাংশনটা ছিল, এই যে রেজিস্টারে আমার কলব্যাক ফাংশনটা ছিল, এ উঠে কোথায় চলে যাবে? এ উঠে চলে যাবে আমার এখানে কল স্ট্যাকে। বাট কল স্ট্যাকে কি আমার ডাইরেক্টলি চলে যাবে? কল স্ট্যাকে কি এ আমার ডাইরেক্টলি চলে যাবে? ইয়েস অর নো? আমি জাস্ট তোমাদের আইডিয়া নিতে চাই যে কল স্ট্যাকে কি এ ডাইরেক্টলি পুশ হয়ে যাবে, মানে যখনই 5 সেকেন্ড এন্ড হলো, চলো ঠিক আছে এরপরে আমার ডান, আমি এরপরে কল স্ট্যাকের মধ্যে এন্টার করব। কি মনে হচ্ছে? No, sir. না তো কেন না? স্যার যদি কলসটাকে আরো কোনো ফাংশনস থাকে তাহলে সেগুলোর এক্সিকিউশন পরে পুশ হবে। কারেক্ট। তাহলে যদি এই পার্টিকুলার টাইমারটা এক্সপায়ার হয়ে যায়, দেন এই যে আমার কলব্যাক ফাংশনটা আছে, এ উঠে কলব্যাকে যাওয়ার আগে কি চেক করবে? যে আগে আমার এই কল স্ট্যাকের মধ্যে কোনো ফাংশন অনগোয়িং এক্সিকিউট হচ্ছে কিনা। যদি কোনো ফাংশন অনগোয়িং এক্সিকিউট হয় তাহলে আমি আরো ওয়েট করব। ওয়ান্স আমার পার্টিকুলারলি ফাংশন এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে, দেন ফাংশনটা কি হবে? ওইটা কল স্ট্যাক থেকে বেরিয়ে যাবে, দেন এই কলব্যাক ফাংশনটা কোথায় পুশ হবে? কল স্ট্যাকে পুশ হবে, কারেক্ট? তো এটা হচ্ছে আমার ব্যাপার। বাট আমাদের টপিক কি? আমাদের টপিক কি? আজকে আমাদের স্পেসিফিক টপিক হচ্ছে ইভেন্ট লুপ। তো এগুলো তো আমরা আগেও করেছি, এগুলোর মধ্যে নতুন কি? আরে ইভেন্ট লুপ করাতে এসেছি, ইভেন্ট লুপ করাও না, এগুলো করাচ্ছ কেন? এগুলো তো প্রত্যেকটা মানে লাস্ট প্রমিসেসের ভিডিওস থেকে আমরা, প্রমিসেসের লেকচার্স থেকে আমরা দেখে আসছি। তো এখানে এরপরে আমাদের ইন্ট্রোডিউস হবে কে? ইভেন্ট লুপ। ইভেন্ট লুপ জিনিসটা কি চলো দেখি। তো এটা আমার কল স্ট্যাক। এখানে আমাদের কি হয়েছে? কলব্যাক রেজিস্টার হয়ে গেছে। অবভিয়াসলি এখানে তোমাদেরকে আমি একটা টার্ম বলেছিলাম, যেই টার্মটা কি, যে কলব্যাক রেজিস্টার হয়ে যাওয়ার পরে সেটা কোথায় ওয়েট করে? ওর একটা নিজের কলব্যাক কিউ থাকে, কারেক্ট? কলব্যাক কিউ থাকে। তাহলে ও কোথায় ওয়েট করবে? কলব্যাক কিউতে ওয়েট করবে। তাহলে এই কলব্যাক ফাংশনটা কোথায় ওয়েট করছে? এখানে ওয়েট করছে, কারেক্ট? এখানে ওয়েট করছে। আর এটা কি? এটা হচ্ছে আমার কল স্ট্যাক। এটা হচ্ছে আমার কল স্ট্যাক। এরপরে মাঝে কে আসবে? মাঝে কে আসবে? ধরো আমি বলছি, এটাকে আমরা একটু আগে সাইডে করে দিই, হ্যাঁ একটু আমরা এটাকে সাইডে করে দিই, কুল। এখানে মাঝখানে আমাদের আসবে ইভেন্ট লুপ। এটা কি? এটা হচ্ছে আমার ইভেন্ট লুপ, কারেক্ট? ইভেন্ট লুপ। এই ইভেন্ট লুপটার কাজ কি? এই ইভেন্ট লুপটার কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি মনিটর করা আমার কল স্ট্যাককে আর আমার কলব্যাক কিউকে। ধরো এখনই সঞ্চারী কি বললো, যে এই কলব্যাকের, এই কলব্যাক কিউটার মধ্যে যে কলব্যাক ফাংশনটা আছে, এই যে এই ফাংশনটা আছে, এই ফাংশনটা যদি 5 সেকেন্ড টাইম এক্সপায়ার হয়ে যায় তাহলে ডাইরেক্ট কিন্তু এই কল স্ট্যাকে পৌঁছে যাবে না। ডাইরেক্ট কিন্তু কল স্ট্যাকে পৌঁছে যাবে না। এ ওয়েট করবে যে অলরেডি আমার কল স্ট্যাকের মধ্যে কোনো ফাংশন এক্সিকিউট হচ্ছে কিনা। তো ধরো এখন আমার কল স্ট্যাকে কি আছে? জিইসি আছে, আর
আমার পার্টিকুলারলি একটা অন্য ফাংশন এখন কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। ধরো এই ফাংশনটার নাম হচ্ছে এ, আর এই এটা যখন এক্সিকিউট হচ্ছে সে করতে করতে কি হয়ে গেল, এই 5 সেকেন্ড টাইমটা আমার শেষ হয়ে গেল। তাহলে কলব্যাক কি বলবে, কলব্যাক বলবে আরে এবার তো আমার ডান, আমি এরপরে এক্সিকিউট হব। বাট কলব্যাকের কাছে যদি এই পুরো সুপিরিয়র পাওয়ারটা থাকতো যে কলব্যাকের টাইম শেষ হয়ে যাবে আর কলব্যাক কি হবে, ডাইরেক্ট কিউ এর মধ্যে, ডাইরেক্ট এই স্ট্যাকটার মধ্যে এন্টার করে যাবে, তাহলে কি হতো, এই যে অনগোয়িং ফাংশনটা, এই অনগোয়িং ফাংশনটাকে বেরোতে হতো। আর কোনো একটা ফাংশনকে যেটা অলরেডি এক্সিকিউট হচ্ছে সেটা পুরো এক্সিকিউট হতে হতে তুমি তাকে বার করে দিলে, তাহলে সেটা কতটা প্রবলেমেটিক হতে পারে। মানে ধরো তুমি একটা লাইনে দাঁড়িয়ে আসো, পেছন দিক থেকে কেউ একজন এলো, দেন হঠাৎ করে তোমাকে টেনে টেনে লাইন থেকে সরিয়ে দিল, তাহলে সেটা কি তোমার জন্য ফেয়ার হবে? কখনোই না। তো সেই জন্য আমরা আমাদের ফাংশন, কলব্যাক ফাংশনকে এতটা পাওয়ার, এতটা অ্যালাওয়েন্স কখনো দিইনি যে তুমি নিজে থেকে প্লেস হতে পারবে স্ট্যাকের মধ্যে, কল স্ট্যাকের মধ্যে। তো তোমাকে কে প্লেস করবে, তোমাকে যে কল স্ট্যাকের মধ্যে প্লেস করবে তার দায়িত্ব কার, তার দায়িত্ব হচ্ছে এই ইভেন্ট লুপের। ইভেন্ট লুপকে তুমি কি মনে করতে পারো, কাইন্ড অফ হোমগার্ড মনে করতে পারো। এ কন্টিনিউয়াসলি মনিটর করছে কাকে, আমার কল স্ট্যাককে আর আমার কলব্যাক কিউকে। এর কাজ কি, যে যদি যদি আমার কল স্ট্যাক এমটি হয়ে যায় তাহলে আমি কি করব, এই কলব্যাক কিউ থেকে, এই কলব্যাক কিউ থেকে আমার ফাংশনকে উঠিয়ে এখানে পুশ করব। তো এখন আমার কল স্ট্যাক এমটি নয়, বাট টাইম তো পেরিয়ে গেছে। তো কলব্যাক উঠে কি বলবে যে আরে এবার তো আমি এক্সিকিউট হব, এবার তো আমার ডান আছে। তো এ সেই রিকোয়েস্ট নিয়ে কি করলো, কার কাছে গেল, ইভেন্ট লুপের কাছে গেল। ইভেন্ট লুপ বললো যে ভাই তুমি, তোমার টাইম এক্সিকিউট হয়ে যেতে পারে, বাট স্টিল এই যে শোটা চলছে, এই কল স্ট্যাকের মধ্যে যে ফাংশনটা এক্সিকিউট হচ্ছে সেই তার এক্সিকিউশন এখনো কমপ্লিট হয়নি, তো তুমি চুপচাপ এখন দাঁড়াও, ওয়েট করো, তোমার এখনো ডান আসেনি। তো এ কি করলো, একে আবার রিটার্ন ব্যাক করে দিল। ওয়ান্স ওয়ান্স এই এটা পুরোপুরি এক্সিকিউট হয়ে যাবে, এই এটা পুরোপুরি এক্সিকিউট হয়ে গেল, দেন তোমার পার্টিকুলারলি এই ফাংশনটা কি আর কল স্ট্যাকে থাকবে? কখনোই থাকবে না। এ কি হয়ে যাবে, পপ আউট হয়ে যাবে, পপ আউট মানে বেরিয়ে যাবে। তাহলে এ যদি বেরিয়ে যায় তাহলে আমার পার্টিকুলার কল স্ট্যাক এমটি হয়ে গেল, এ বেরিয়ে গেল, জিইসিও বেরিয়ে গেল, তাহলে কল স্ট্যাক এমটি হয়ে গেল। এরপরে এরপরে ইভেন্ট লুপ কি দেখছে, কন্টিনিউয়াসলি মনিটর করছে এই দুজনকে যে কল স্ট্যাক এমটি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি কি করব, তাহলে আমি আমার এই কলব্যাক কিউ এর মধ্যে যেই ফাংশনটা সবার আগে আছে তাকে বলবো যে আচ্ছা ঠিক আছে, এই যে কলব্যাক ফাংশন, সেই কলব্যাক ফাংশনটাকে আমি কার মধ্যে পুশ করে দেবো, আমার কল স্ট্যাকের মধ্যে। কারেক্ট? তো এটা হচ্ছে আমার বিহাইন্ড দ্য সিন ইন্টারনাল ওয়ার্ক ইভেন্ট লুপের। তো তোমরা কি এটাকে বুঝতে পারলে? ইয়েস অর নো? দেখো আমি আমার দিক থেকে যতটা সিম্পলিফাই ওয়েতে বলতে, মানে বোঝাতে পারি ততটা ওয়েতে তোমাদেরকে বোঝালাম। বাকি বলো, তোমরা যদি কোনো জায়গাতে বুঝতে না পারো বলো, যে কোনো জায়গা, কারণ ইভেন্ট লুপ আমার নিজেরও খুব একটা ফেভারিট টপিক, আর আমি চাই যে তোমরাও এই জিনিসটাকে খুব ভালো করে মানে বোঝো, যাতে ইন কেস কোনোদিনও যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে তোমরাও এরকম এক্সাম্পল দিয়ে বলতে পারো। কারেক্ট? রিয়েল ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করে পড়ো। ধরো এটা হচ্ছে তোমার অডিটোরিয়াম, মুভি অডিটোরিয়াম। এরপরে মুভি অডিটোরিয়ামে একটা তোমার শো চলছে, ঠিক আছে, সেই শোটা ধরো তোমার চলছে 3টে থেকে 6টা অবধি। সেই 3টে থেকে 6টার মধ্যে টিকিট কেটে বসে আছে কে, মানে হাউসফুল ধরো। এরপর টিকিট কেটে বসে আছে তীর্থ, এটা হচ্ছে তীর্থ ফাংশন এ। তো সৌরভ অনেকক্ষণ ওয়েট করেছে, এরপরে সৌরভের ওয়েটিং টাইম হয়ে গেছে শেষ, সৌরভ এখানে ওয়েট করছিল। তো এরপরে সৌরভ কি বলছে যে আরে ভাই আমি আর ওয়েট করতে পারছি না, আমার তো টাইম, আমি এনাফ ওয়েট করে নিয়েছি। তো সৌরভ কি করলো, ডাইরেক্ট গেল তীর্থর কাছে, দিয়ে বললো যে ভাই তোকে এই সিটটা ছেড়ে দিতে হবে, উঠে যেতে হবে এখান থেকে। তখন কটা বাচ্চা, 5:30 বাচ্চা, শো শেষ হয়নি। বাট সৌরভ যদি জোর করে তীর্থকে, তাহলে সেটা কি তীর্থর জন্য ফেয়ার হবে? অবভিয়াসলি একদমই না। তো এই জিনিসটা যাতে ভায়োলেট না হয় সেই জন্য আমি প্রত্যেকটা অডির বাইরে কাকে দাঁড় করিয়ে রাখবো, একটা সিকিউরিটি গার্ডকে। যেই 5:30 বাজছে আর সৌরভ কি করছে, অডিতে ঢোকার ট্রাই করছে, সিকিউরিটি গার্ড বলবে যে আরে কোথায় যাচ্ছ, দাঁড়াও, ওয়েট করো, এখনো এই শোটা শেষ হয়নি, যতক্ষণ না এই শোটা শেষ হচ্ছে আমি তোমাকে অডির ভেতরে ঢুকতে দেওয়ার পারমিশন দেবো না। তো সৌরভের হাতে কিচ্ছু নেই, আর সৌরভের পরে আর কিছু বলতেই পারবে না, যেহেতু সিকিউরিটি গার্ড বলে দিয়েছে। তো সৌরভ চুপচাপ ওয়েট করছে আধ ঘন্টা। এরপরে তীর্থ ভাবলো যে 6টা বেজে গেছে, একটা কাজ করি, আমি পরের শোটাও এখানে দেখে যাই। তো আমি চুপচাপ না এখানে বসে থাকি, কেউ কি থোড়াই বুঝতে পারবে এই অন্ধকার অডিতে
আমি পরের টিকিটটার বা পরের শোটার টাকা কাটিনি, টাকা দিইনি, বাট স্টিল আমি বসে আছি। তো এটাও একটা আনফেয়ার হবে। তো এই জিনিসটাকে কে হ্যান্ডেল করবে? এগেন দুটো শো এর মাঝখানে কি থাকে, একটা গ্যাপ থাকে। তো সেই গ্যাপের মধ্যে আমার সিট পরিষ্কার হয়, আমার পার্টিকুলারলি ক্লিন আপের ইয়েগুলো থাকে। তো তখন তখন একটা সিকিউরিটি গার্ড কি দেখলো, যে এই সিটটার মধ্যে তীর্থ বসে আছে। এই সিকিউরিটি গার্ডটা কি করলো, এই কল স্ট্যাকটাকে যখন মনিটর করলো, দেখলো যে এখন তো 6:15 বাজছে, স্টিল তীর্থ বসে আছে কেন? তাহলে এটা তো একদম ফেয়ার নয়, একদমই ফেয়ার নয়। তাহলে ও কি বললো, যে আরে তোমার তো শো শেষ হয়ে গেছে 6টার সময়, তাহলে তুমি কি করো, তুমি এরপরে চলে যাও, তোমাকে আমি এখানে বসতে দিতে পারি না, কারণ তুমি অন্য একজনের সিট অ্যাকোয়ার করে রেখেছো। সেই জন্য এই সিকিউরিটি গার্ডটা কি করলো, তীর্থকে বার করে দিল। এরপরে পার্টিকুলারলি যখন 6:30 থেকে শো শুরু হওয়ার কথা ছিল, তখন আমার এই কল স্ট্যাকও ফাঁকা, মানে আমার অডিটোরিয়ামও ফাঁকা। আর আমার 6:30 শোতে যারা টিকিট কাটার জন্য ওয়েট করেছিল, তারাও এরপরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে এই ইভেন্ট লুপটা কি করছে, বা এই সিকিউরিটি গার্ডটা এই এক একজনের টিকিট চেক করছে, দেন তাদেরকে অডির মধ্যে এন্টার করাচ্ছে। তো এর থেকে সিম্পল এক্সাম্পল আমার মনে হয় হতে পারে না। স্টিল বলো, তোমাদের যদি কারোর কোনো রকম ডিফিকাল্টিস থাকে তাহলে আমি ক্লিয়ার করছি। সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নো? Yes, sir. কুল। সৌরভ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বিকাশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো জায়গায় প্রবলেম? না। ইমন বুঝতে পেরেছো? হ্যাঁ। ইন্টারেস্টিং লাগছে নাকি বেশি স্টোরি হয়ে যাচ্ছে? না স্যার। ঠিক আছে, একটু যে কোনো জিনিসকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কম্পেয়ার করে করলে আসলে কি মানে বোঝাতেও সুবিধা হয়, আর তোমরাও ভালো করে বুঝতে পারবে। তো এটা হয়ে গেল কি আমার ইভেন্ট লুপের কাজ। তাহলে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইভেন্ট লুপ কি অ্যাকচুয়ালি, তাহলে তোমরা কি বলতে পারবে? যে ইভেন্ট লুপ ইজ সামথিং লাইক আ থিং, যেটা কন্টিনিউয়াসলি মনিটর করছে কাকে কাকে, আমার কল স্ট্যাককে আর আমার কলব্যাক কিউকে। ওয়ান্স the call stack gets empty, then he extract the functions one by one from the callback queue and pushed into the call stack to execute them. তাহলে এটা হয়ে গেল আমার একটা টেকনিক্যাল ডেফিনেশন অফ হোয়াট ইভেন্ট লুপের। তোমরা যদি ইভেন্ট লুপের কোনো ইয়ে দেখতে চাও, তাহলে লেটস সি ইভেন্ট লুপ ইন জাভাস্ক্রিপ্ট। এটাকে কেটে দিই, দরকার নেই আর। ও হোয়াট দ্য হেল, এটা কি দেখাচ্ছে? হ্যাঁ, তাহলে ইভেন্ট লুপ কি বলছে? JavaScript has a runtime model based on a event loop, which is responsible to executing the code, collecting and processing the events, and executing queued subtasks. This model is quite different from the models in other languages like C and Java. Correct? তো এই ডেফিনেশনটা যদি আমি তোমাদেরকে ক্লাস শুরু হওয়ার আগে বলে দিতাম, তাহলে হয়তো তোমরা ভাবতে যে আরে কি এগুলো, সাব কিউড, সাব টাস্ক। বাট এখন তোমাদের মাথায় একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিশ্চয়ই তৈরি হয়ে গেছে যে সাব টাস্ক মানে কি বলছে, যে এই কিউটার আন্ডারে যে টাস্ক গুলো আছে সেটা। কারেক্ট? তো এটা হয়ে গেল আমাদের ইভেন্ট লুপ। এরপরে যদি তোমরা বলো আমি আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, তো তোমাদের টাইম হবে? আর একটা বা দুটো? প্রবলেম নেই তো কারোর? সবার ডিনার হয়ে গেছে? তো ধরো আমি পার্টিকুলারলি কি বলছি, একটা অ্যাড ইভেন্ট লিস্টার। আমরা HTML এর পেজ দেখেছি, তো ধরো এটা হচ্ছে আমার HTML এর একটা পেজ। এই HTML পেজটার মধ্যে কি আছে, একটা বাটন আছে। ধরো লেটস সি এটা হচ্ছে আমার বাটন, ঠিক আছে? এরপরে আমি কি বলছি, যে এই বাটনটায় যদি আমি ক্লিক করি, এই বাটনটায় যদি আমি ক্লিক করি কি হবে, আমার একটা কনসোলে প্রিন্ট হবে বাটন ক্লিকড। তো আমি এটাকে কি করে লিখতে পারি, আমি এটাকে কিভাবে লিখতে পারি আমাদের কোডে? তো ধরো এই সেম জিনিসটাকে যদি আমি লিখতে চাই আমাদের জাভাস্ক্রিপ্টের থ্রু, তাহলে আমাকে আগে বাটনকে ফেচ করতে হবে। তাহলে বাটনকে ফেচ করবো কার থেকে? HTML থেকে। আর HTML এর অ্যাক্সেস কার কাছে আছে? ডকুমেন্টের কাছে। আর ফেচ করবো কোন মেথডের থ্রু? কোয়ারি সিলেক্টর দিয়ে। তাহলে একটা অন্যটার সাথে কতটা রিলেটেড এবার বুঝতে পারছো? তাহলে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। ধরো কোয়ারি সিলেক্টর আমি কি বলছি, আমার বাটনের আইডি বলে দিচ্ছি BTN। এরপরে এটার মধ্যে আমি কি করব, একটা ইভেন্ট লিস্টেনার লাগাচ্ছি, অ্যাড ইভেন্ট লিস্টেনার। সেই ইভেন্ট লিস্টেনারটা কিরকম টাইপের হবে? ক্লিক টাইপের হবে। আর এই
অ্যাড ইভেন্ট লিস্টনেটটার মধ্যে আমার কি কি যায়? ফার্স্টে ইভেন্ট যায়, সেকেন্ডে একটা কল ব্যাক যায়, থার্ডে আরেকটা জিনিস যায় যেটা আমাদের টাইপটা বোঝায় যে আমাদের কি ওয়েতে হবে। বেসিক্যালি দুটো হয়, একটা হচ্ছে বাবলিং, আর আরেকটা আমার ঠিক এখন মনে পড়ছে না, একবার দেখতে হবে আমাকে। একটা তো শিওর আমি বাবলিং থার্ড প্যারামিটার পাস করতে হয়, বাট ওটা খুব একটা ইয়ে নয়, নেসেসারি নয়। ঠিক আছে, তো সেকেন্ড প্যারামিটারটা যেটা আমরা পাস করি সেটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন। তো ধরো আমি এখানে বলছি ফাংশন কল ব্যাক, নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই ফাংশনটা পার্টিকুলারলি কি করবে? কনসোল ডট লগ করবে বাটন ক্লিকড। তো কি লিখলাম আমি এটা, সরি, ক্লিকড। তো এটাকে যদি আমি একটু ফরম্যাট করে নিই আর এরকম ভাবে লিখি, হোয়াট দ্য হেল। ঠিক আছে, এটা হয়েছে, ও আচ্ছা, এই জায়গাটাতে আমাকে লিখতে হতো। ঠিক আছে, বাটন ক্লিক। তো এরপরে আমার ওয়েব ব্রাউজার কি করবে? এরপরে আমার এই যে ওয়েব ব্রাউজার, সেই ওয়েব ব্রাউজারটা যতক্ষণ না এই বাটনটা ক্লিক হচ্ছে ততক্ষণ এই ফাংশনটাকে লোড করাবে না, ততক্ষণ না এই ওয়েব ব্রাউজারটাকে লোড মানে সরি, এই ইভেন্টটাকে লোড করা কি বলছি, ইভেন্টটাকে নয়, এই কল ব্যাক ফাংশনটাকে লোড করবে না। যেই মোমেন্টে আমি বাটনে ক্লিক করব কি হবে? এই কল ব্যাক ফাংশনটা এক্সিকিউট হবে। তাহলে এই যে আমার ফাংশনটা ছিল কল ব্যাক, সেটাকে কি করতে হবে? আগে আমার এই যে ওয়েব এপিআইস, এখানে আগে রেজিস্টার করাতে হবে। আর ওয়ান্স আমি এটাকে যদি রেজিস্টার করিয়ে দিই তাহলে কি হবে? এগেন ধরো এটা ছিল আমার পার্টিকুলারলি টাস্ক কিউ, এটাকে আমি কি বলতে পারি? টাস্ক কিউ, টাস্ক কিউ, শুধু কিউ লিখলাম। এটা হয়ে যাচ্ছে আমার কল ব্যাক, মানে কল ব্যাক নয়, কল স্ট্যাক। আর এখানে হয়ে গেছে আমার ইভেন্ট। তাহলে এই যে পার্টিকুলারলি আমরা ইভেন্টটাকে রেজিস্টার করছি, যেই মুমেন্টে আমি এটাকে রেজিস্টার করে দিলাম, তাহলে এটা উঠে কোথায় চলে যাবে? এটা উঠে টাস্ক কিউতে চলে আসছে, টাস্ক কিউতে চলে আসছে। এরপরে ধরো আমি কি করেছি? ক্লিক করেছি, আমি এই বাটনটাতে ক্লিক করে দিয়েছি। তাহলে এরপরে কি করতে হবে? এই পার্টিকুলার কল ব্যাক ফাংশনটাকে এক্সিকিউট করাতে হবে। তাহলে কল ব্যাক ফাংশনটাকে এক্সিকিউট করতে গেলে কি করবে? এ ইভেন্ট লুপের কাছে যাবে, দিয়ে জিজ্ঞেস করবে আমার কি যাওয়াটা এখন ঠিক হবে? তো ইভেন্ট লুপ বলবে যে তুমি যাবে। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমাকে চেক করে নিতে দাও যে কল ব্যাক এমটি আছে কিনা, কল ব্যাক না, কল স্ট্যাক এমটি আছে কিনা। তাহলে এ কি করলো? এ চেক করলো, আচ্ছা ঠিক আছে, কল স্ট্যাক তো এমটি আছে। তাহলে এ কে কি করে দিল? ইনফর্ম করে দিল যে হ্যাঁ, কল স্ট্যাক এখন এমটি আছে। তাহলে তুমি কোথায় উঠে চলে যেতে পারো? তুমি উঠে কল স্ট্যাকে এন্টার করতে পারো। তাহলে এ উঠে কোথায় চলে গেল? কল স্ট্যাকে চলে গেল। আর আমার কনসোলে কি হয়ে গেল? বাটন ক্লিকড। কি প্রিন্ট হয়ে গেল? বাটন ক্লিকড। ঠিক আছে, এটা তো আমার নর্মাল ফ্লো ছিল। বাট বাট ধরো এই বাটনটার উপরে আমি 3-4 বার ক্লিক করে দিলাম। এখানে আমাদেরকে বুঝতে হবে কেন কেন আমাদের এই টাস্ক কিউটা এসছে, কেন আমাদের টাস্ক কিউ ইন্ট্রোডিউস হয়েছে। কিউ ফিউ এগুলো দরকার কি ছিল? ভালোই তো জীবন চলছিল, একটা কল স্ট্যাক ছিল, সেটা এক্সিকিউট করে দিচ্ছিল, বাট হঠাৎ করে এই কিউটা এলো কেন? তো কিউটা আসার কারণ এটাই যে ধরো তুমি এই বাটনটাকে 3-4 বার ক্লিক করে দিলে, তাহলে 3-4 বার তোমাকে পার্টিকুলারলি কনসোল ডট লগে প্রিন্ট করাতে হবে। এরপরে কে কার আগে যাবে, কে কার আগে যাবে? তো সবার ফার্স্টে ধরো তুমি ক্লিক করেছিলে 5 সেকেন্ড আগে, তো 5 সেকেন্ড আগের ফাংশনটা সবার আগে এক্সিকিউট হওয়ার চান্স আছে, নাকি এখন তুমি পার্টিকুলারলি বাটনটাকে যখন ক্লিক করছো সেটা এক্সিকিউট আগে হবে? 5 সেকেন্ডেরটা আগে হয়েছে। বুঝতে পারছো কেন বলছি? কারণ কারণ ধরো এখানে আমরা এরকম করে লিখে দিলাম, একটা খুব নর্মাল এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তুমি এখানে কনসোল ডট লগ করছো, আর সাথে সাথে তুমি কি করছো? ডেট প্রিন্ট করছো। তাহলে ডেট ডট নাও ডট গেট টাইম, ডট গেট টাইম। ঠিক আছে, এটা করলে তুমি, তো যখনই তুমি বাটন ক্লিক করবে তো প্রিন্ট হবে বাটন ক্লিক, আর কোন মোমেন্টে তুমি বাটনটাকে ক্লিক করেছো সেটা। তো ধরো তুমি 5 সেকেন্ড আগে পার্টিকুলারলি বাটনটাকে ক্লিক করেছো, তাহলে ধরো 5টা সময় তুমি একবার বাটনটাকে ক্লিক করেছো, আর 5টা একে তুমি একবার বাটনটাকে ক্লিক করেছো। তোমার কি মনে হয় কনসোলে কোনটা আগে যাওয়া উচিত? 5টার টাইমটা আগে যাওয়া উচিত, নাকি 5টা একের টাইমটা আগে যাওয়া উচিত? 5টা। 5টার টাইমটাই আগে যাওয়া উচিত। কারণ কি? অবভিয়াসলি ও আগে ক্লিক হয়েছে। তাহলে এই ভারসাম্যটাকে ঠিকঠাক রাখার জন্য, যে কে কার আগে এসছে কে কার পরে এসছে, এই অর্ডারটাকে মেনটেন করার জন্যই এটাকে আমরা কিউ এর মধ্যে রেখেছি। কিউ মানে তুমি বলতে পারো যে কাইন্ড অফ একটা লাইন। কিউ মানে কি? কাইন্ড অফ একটা লাইন।
ঠিক আছে। আম, তোমরা কখনো বক্স অফিসে টিকিট কেটেছো? বক্স অফিসে, মানে এখন তো বুক মাই শো হয়ে গেছে, বাট আগে কখনো তোমরা বক্স অফিস থেকে টিকিট কেটেছো? সিনেমার বাইরে যেই বক্স অফিস গুলো থাকে সেখানে গিয়ে তোমাকে লাইন দিয়ে বলতে হয় যে 5টা 25-এর শোটা দিতে। আমি কাটিনি, বাট অন্যজন কেটেছে দেখেছি। দেখেছো? তো ওখানে কি হয় যে ধরো এটা আমার বক্স অফিস, এটা আমার বক্স অফিস, এই বক্স অফিসে এখানে আমার কাউন্টার আছে। তাহলে তুমি কি করছো? ধরো তুমি সকাল থেকে লাইন দিয়ে আছো। আমি তোমাদেরকে একটা ইনসিডেন্ট বলছি। আমাদের এখানে যখন পার্টিকুলারলি রূপম ইসলাম এসেছিল শো করার জন্য, তো রূপম ইসলামের শো এর টিকিট কাটার জন্য আমরা 2.5 ঘন্টা লাইন দিয়েছিলাম। আমরা 2.5 ঘন্টা লাইন দিয়েছিলাম, ঠিক আছে? অনেক দূর থেকে লাইন, মানে অনেক অনেক দূর অব্দি লাইন গেছিল। তো এরকম আমরা 10টা থেকে লাইন দিয়েছিলাম আর আমাদের ডান এসেছিল মোটামুটি 1:30টার সময়। বাট যখন আমরা পার্টিকুলারলি ওই কাউন্টারের সামনে গেলাম, তো তখন আমরা এটা দেখতে পেলাম যে কিছু পার্টিকুলারলি পার্টির ছেলে যারা হঠাৎ করে লাইন ব্রেক করে টিকিট নিয়ে গেল। তো সেটা আমাদের দেখে খারাপ লাগলো, কারণ আমরা সকাল থেকে সেটার জন্য ওয়েট করছিলাম, আর কয়েকজন ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি এসে জাস্ট কিছু ল অ্যান্ড অর্ডার্স না মেনে সেটা ইয়ে করেছে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। বাট সেটা খুব একটা ফেয়ার জিনিস, সেটা একদমই ফেয়ার জিনিস নয়। তো এই জিনিসটাকে মেনটেন করার জন্য কি করতে হয়? এই জিনিসটাকে মেনটেন করার জন্য আমাকে একটা কিউ মেনটেন করতে হয়, কিউ ক্রিয়েট করতে হয়। সেই কিউ এর মধ্যে কি হয়, পরপর পরপর লাইন বাই লাইন এক একটা ইভেন্ট কি হতে থাকবে, রেজিস্টার হতে থাকবে। আর কিউ এর মধ্যে যেই পার্টিকুলারলি অর্ডারটা ফলো হয় সেই অর্ডারটাকে বলা হচ্ছে ফিফো। ফিফো মানে বোঝো? ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে যে এই লাইনটার মধ্যে সবার ফার্স্টে ইন করেছে সেই কি হবে, সবার ফার্স্টে আউট হবে। মানে ধরো আমি 10টার সময় লাইন দিয়েছি, আমি কি করেছি, 10টার সময় লাইন দিয়েছি। তাহলে যখন টিকিট সেল হওয়া স্টার্ট হবে, যখন কাউন্টারে টিকিট সেল হবে, তাহলে সবার ফার্স্টে বেরোবো কে? আমি বেরোবো। তাহলে এখানে ওই সেম জিনিসটাই হচ্ছে। ধরো আমি 2-3 বার ক্লিক করে দিয়েছি, তো আমার এরকম মাল্টিপল টাইম কি হয়ে গেছে, এরকম বাটন রেজিস্টার, মানে এই কল ব্যাক রেজিস্টার হয়ে গেছে। আর কল ব্যাক রেজিস্টার হয়ে যাওয়ার পরে কি হবে, এই ইভেন্ট লুপটা এটা পরপর পরপর যে এই কিউটার মধ্যে সবার আগে আছে তাকে বলবে যে এরপরে তোমার ডান। তো তারপরে সেকেন্ড টার, তারপরে থার্ড টার, তারপরে ফোর্থ টার। তাহলে এখানে একটা প্রপার অর্ডার মেনটেন হচ্ছে, কারেক্ট? তো এই জন্য আমার এই কিউটা ইম্পর্টেন্ট। তো কেন কিউ ইন্ট্রোডিউস হয়েছে ইভেন্ট লুপের সাথে, আর পার্টিকুলারলি আরো আমি যদি ভালো করে বলি, এই এসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এ কেন আমাদের কিউ এর ইম্পর্টেন্স, এটা কি তোমরা বুঝতে পারলে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বাকি তোমরা কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে বলো, না বললে তো আমি বুঝতে পারবো না। পুরো ক্লিয়ার হয়েছো যে কেন কিউ ইন্ট্রোডিউস হয়েছে? বিকাশ তুমি? না স্যার। আচ্ছা, তীর্থ তুমি বুঝতে পেরেছো? তীর্থ নেই তো ক্লাসে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কোনো ইস্যু না। আমি আর বেশি টাইম তোমাদের একদম দেবো না। লাস্ট আমি কি করবো, তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো, দেন আমি ছেড়ে দেবো। ধরো এরপর আমি তোমাদেরকে একটা এপিআই এর এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আমি সেট টাইম আউট আর এপিআই এর একসঙ্গে কম্বাইন এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে আমরা এই সেম জিনিসটাকে লিখে রেখেছি, এক সেকেন্ড দাঁড়াও। জলদি, ঠিক আছে। তো সামথিং এরকম আমরা কিছু একটা লিখে রেখেছি সেট টাইম আউট। এটার পরে আমরা কি করেছি, একটা এপিআই কে ফেচ করছি। তো ধরো এপিআই কে ফেচ করার জন্য আমরা কাকে ইউজ করবো, ফেচকে ইউজ করবো। আমরা কোন এপিআই কে ফেচ করছি, ধরো আমরা হইচই.com কে ফেচ করছি। https:// কি বলতে পারি, api.hoichoi.com, ঠিক আছে? তো ফেচ করলাম। ফেচ করার পরে আমরা কি জানি, এই ফেচ কি রিটার্ন করে, একটা প্রমিস রিটার্ন করে। আর প্রমিসেস এর মধ্যে আমার দুটো জিনিস থাকে, ডট দেন। এই দেন কি অ্যাকসেপ্ট করে, দেন অ্যাকসেপ্ট করে একটা কল ব্যাক, কারেক্ট? এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে প্রমিসেস এর যে লেকচার আছে সেই লেকচারে আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। তো একবার ভালো করে এটাকে মাথায় রাখো। এটাকে লেটছি আমরা অ্যারো ফাংশন না বলে এমনি নর্মাল ফাংশনে ডিক্লেয়ার করছি। ফাংশন, আমি এটাকে ধরছি কল ব্যাক।
এরপরে এটাকে আমরা বলে দিচ্ছি কল ব্যাক 1, এটা বলে দিচ্ছি আমি কল ব্যাক 2, ঠিক আছে? আর এটা কি করবে? সাকসেসফুলি fetched the movies, ঠিক আছে? কুল কুল কুল। তো কেউ কি আমাকে এটার আউটপুট বলতে পারবে? এটার আউটপুট কি হবে? এনিওয়ান? আচ্ছা, এটাকে না আমি এইখানে নিয়ে আসি, এটাকে উঠিয়ে আমি এখানে নিয়ে আসি। এটাই লাস্ট এক্সাম্পল, আর বেশি টাইম নেবো না আমি। বলো এটার আউটপুট কি হতে পারে? ট্রাই করো, ট্রাই করো। সবার ফার্স্টে আমি বলে দিচ্ছি স্টার্ট প্রিন্ট হবে। হ্যাঁ সবার সবার ফার্স্টে কি হলো? এই স্টার্ট প্রিন্ট স্টার্ট হলো। প্রিন্ট। দেন কি হবে? এন্ড প্রিন্ট হবে। মাঝখানে সেট টাইম আউট কি হচ্ছে? সেট টাইম আউট তো একটা মানে নর্মাল সিঙ্ক্রোনাইজ ওয়েতে এক্সিকিউট হয় না, তাহলে এ কোথায় রেজিস্টার হবে? এই কল ব্যাক 1 ফাংশনটা, এই কল ব্যাক 1 ফাংশনটা আমার রেজিস্টার হয়ে যাবে আমার ওয়েব এপিআইস এ। তাহলে ধরো এটা হচ্ছে আমার ওয়েব এপিআইস এর লিস্ট, এটা হচ্ছে আমার ওয়েব এপিআইস। এখানে কি হয়ে গেল? এখানে আমার কল ব্যাক, উপস হ্যান্ড রাইটিং, কল ব্যাক 1, ঠিক আছে, রেজিস্টার হয়ে গেল। আর কে রেজিস্টার হবে? আর কে রেজিস্টার হবে? বলো। Callback 2. তোমাদের কার কার মনে হচ্ছে কল ব্যাক টু এখনই রেজিস্টার হয়ে যাবে? না স্যার, আগে 5 সেকেন্ড পর register হবে callback। না, ব্যাপারটা হচ্ছে এই যে ফেচ, ফেচ কি করছে? হইচই ধরো এটা সার্ভার, এটা কার সার্ভার? এটা হইচই সার্ভার। তো আমি ধরছি যে হইচই সার্ভার এক্সট্রিমলি ফাস্ট, হইচই সার্ভার কি এক্সট্রিমলি ফাস্ট। তো হইচই সার্ভার থেকে ডেটা রিসিভ হয়ে গেল, যদি ডেটা রিসিভ হয়ে যায় সাকসেসফুলি, দেনই আমি কি করব? এই কল ব্যাকটাকে ইয়ে করব। তাহলে এরপরে কি এলো? কল ব্যাক কল 2, ব্যাক টু। কল ব্যাক 2, ঠিক আছে? এরপরে এরপরে আমার এখানে তো নর্মাল আমার কি হবে? কল স্ট্যাক আছে, এখানে আমার কল ব্যাক কিউ আছে। তাহলে তোমরা আমাকে কেউ বলতে পারবে যে পার্টিকুলারলি কোনটা আগে হবে? কারণ এখানে আমার দুটো আছে, একটা আই এম কল ব্যাক ফাংশন, এটা আগে প্রিন্ট হবে, নাকি সাকসেসফুলি ফেচ দ্য মুভিজ এটা আগে প্রিন্ট হবে? কেউ বলতে পারবে? তোমাদের বেসিক আইডিয়া কি বলছে? To successfully fetch the movies. আচ্ছা, কেন হবে? স্যার ওটা কিউতে আগে আছে। কিউতে আগে আছে, বাট লোড ওয়াইজ তো আমার কল ব্যাক 1 আগে গেছে, লোড ওয়াইজ তো আমার কল ব্যাক 1 আগে গেছে, কারেক্ট? So callback 1 এর priority less. কারেক্ট। এখানে আমাদের একটা অন্য কনসেপ্ট আসছে। এখন তোমরা কি কিউ দেখলে? কল ব্যাক কিউ দেখলে, বাট আমাদের আরেক রকমের কিউ হয়, যেই কিউটাকে আমরা বলি প্রায়োরিটি কিউ, যেটা এই কল ব্যাক কিউটার থেকে মোর প্রায়োরিটাইজ, মোর প্রায়োরিটি আছে এটার। তাহলে এই কিউটার নাম কি? এই কিউটার নাম হচ্ছে প্রায়োরিটি কিউ, ঠিক আছে? আমি এটাকে প্রায়োরিটি কিউ বলি, অনেকে এটাকে মাইক্রোটাস্ক কিউও বলে, ঠিক আছে? আমি এটাকে প্রায়োরিটি কিউ বলি কারণ এটার বেশি প্রায়োরিটি, আর এটা আমার মানে মনে রাখতেও বেশি হেল্প করে। তাহলে প্রায়োরিটি কিউ এর মধ্যে কি কি ইভেন্টস যায়? আমার পার্টিকুলারলি যেই অবজেক্টগুলো, যেই কলব্যাকগুলো কি রিটার্ন করে? প্রমিস রিটার্ন করে। যেইগুলো আমার কি রিটার্ন করে? প্রমিস রিটার্ন করে, সেগুলো কি হয়? আমার প্রায়োরিটিতে যায়। তাহলে আমরা যখন আমাদের প্রমিস পড়ছিলাম তখন সেখানে একবার বলেছিলাম যে এই ফেচ কি রিটার্ন করে? এই ফেচ রিটার্ন করে আমার একটা প্রমিস অবজেক্ট। যেই জিনিসগুলো আমার প্রমিস অবজেক্ট রিটার্ন করে সেইগুলো কোথায় গিয়ে স্টোর হয়? সেই কলব্যাক ফাংশনগুলো প্রায়োরিটি কিউতে। তাহলে এই কলব্যাক টু, এই কলব্যাক টু কোথায় স্টোর হবে? এই কলব্যাক টু স্টোর হবে আমার প্রায়োরিটি কিউতে। তাহলে এখানে কলব্যাক টু স্টোর হলো। এরপরে তোমার কি মনে হচ্ছে প্রায়োরিটি কিউ এর কাজটা আগে চেক হবে নাকি কলব্যাক কিউ এর কাজটা আগে চেক হবে? বলো সৌরভ, কোনটা আগে প্রায়োরিটি পাবে? প্রায়োরিটি কিউ নাকি কলব্যাক কিউ? প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ। তাহলে এখানে কি হচ্ছে? এখানে ধরো দুজনেই আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমিও সেম টাইমে দাঁড়িয়ে আছি,
মানে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর এও কি করছে, এও এর বেশি টাইম লাগেনি। ধরো আমি এর অনেক আগে এক্সিকিউট হওয়া স্টার্ট করছি আর আমি 5 সেকেন্ড ওয়েট করে আছি, আর এ কি করলো, যেহেতু হইচই সার্ভার প্রচন্ড পরিমাণে ফাস্ট, তাহলে এ আমাকে মাত্র 50 মিলি সেকেন্ডে আমাকে ডেটা রিটার্ন করে দিল। আর আমরা দুজনেই ওয়েট করছি যে যখন কল ব্যাক এমটি হবে, যখন কল স্ট্যাক এমটি হবে, আমরা কি করব, আমরা কল স্ট্যাকে যাব। তাহলে যেই মোমেন্টে কল স্ট্যাক এমটি হবে, ইভেন্ট লুপ কি করবে, ইভেন্ট লুপ হচ্ছে চেক করবে এই দুজনকে, এই দুজনকে অবজার্ভ করবে, সাথে সাথে কাকে মনিটর করবে, কল স্ট্যাককে। তো একদিক থেকে তো চেক পেয়ে গেল যে আমার কল স্ট্যাক এমটি হয়ে গেছে। এরপরে এই কলব্যাক কিউতে যে লোকটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমি, সেটা হচ্ছে আমি। আর এই প্রায়োরিটি কিউতে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কোন একটা পার্টির ক্ষমতাশীল ব্যক্তি। তাহলে আমরা দুজনেই দাঁড়িয়ে আছি যে আমাদের ডানের জন্য। ডিফারেন্সটা এটাই যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর ও হয়তো রিসেন্ট এসছে, বাট যেহেতু ওর প্রায়োরিটি বেশি, সেই জন্য এই পার্টিকুলারলি ইভেন্ট লুপ কি করবে, ইভেন্ট লুপ কার প্রতি বায়াসড থাকবে, ইভেন্ট লুপ বায়াস থাকবে এই প্রায়োরিটি কিউ এর ওপরে, এই ইভেন্ট লুপ বায়াস থাকবে প্রায়োরিটি কিউ এর উপরে। সেই জন্য এ বলবে যে আচ্ছা তোমার বেশি প্রায়োরিটি আছে, তাহলে একটা কাজ করো, তুমি আগে কল স্ট্যাকে চলে যাও। তাহলে কল স্ট্যাকে কে আগে এন্টার করলো, কল স্ট্যাকে এন্টার করলো 2। যতক্ষণ 2 এক্সিকিউট হওয়ার হলো, দেন এক্সিকিউট হয়ে যাওয়ার পরে 2 কি করলো, কল স্ট্যাক থেকে বেরোলো। তারপরে কে যাবে, তারপরে আমার 1 যাচ্ছে। এরপরে ধরো এটা হচ্ছে আমার কেস, বাট আমি ধরছি প্রায়োরিটি কিউতে আমার এরকম মাল্টিপল ইয়ে আছে, মাল্টিপল এলিমেন্ট আছে। তাহলে কি হবে, এই 2 এর পরে 1 এক্সিকিউট হবে, নাকি 2 এর পরে 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে, তারপরে 1 হবে? তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের কি So মনে হচ্ছে? 2, 3, 4, 5 hours for one executable. একদম তার ফলে ওইগুলো correct, কমপ্লিট হওয়ার পর একদম। কল ব্যাক। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে প্রায়োরিটি কিউতে আমার যত নাম্বার অফ টাস্কই থাকুক না কেন, ইভেন্ট লুপ কি করবে, বায়াসড হয়ে যাবে প্রায়োরিটি কিউ এর ওপরে। আর যতক্ষণ না প্রায়োরিটি কিউ আমার ইয়ে হচ্ছে, এমটি হচ্ছে, ততক্ষণ এই কল স্ট্যাকে 1 বাই 1 কাকে পুশ করবে, প্রায়োরিটি কিউ এর মধ্যে যে সাব টাস্ক গুলো আছে তাকে। আর ততক্ষণ এই কল ব্যাক কিউতে যারা আছে তাদেরকে কি করতে হবে, ওয়েট করতে হবে। আর প্রায়োরিটি কিউ এর মধ্যে কারা এন্টার যায়, কারা ঢুকতে পারে, কাদের পারমিশন আছে, যারা একটা প্রমিস অবজেক্ট রিটার্ন করে। কারেক্ট? বুঝলাম স্যার। তো এটা হচ্ছে আমার পুরোটা ইভেন্ট লুপ আর একদম ডেপথে আমরা কি করে কোড এক্সিকিউট হয় সেটার ব্যাপার। পুরো একদম ইনার ইনসাইট আমরা জাভাস্ক্রিপ্টে জেনে গেলাম। তো এতটাই ছিল। আই হোপ তোমরা অনেক কিছু জানতে পারলে।